প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই সকলেই ভালো আছো। তোমাদের সকলকেই আমাদের এই যুক্তিবিজ্ঞানের ক্লাসে সাদর আমন্ত্রণ জানাই। বিগত কয়েকটি ক্লাসে আমরা দ্বাদশ শ্রেণীর যুক্তিবিজ্ঞানের বিভিন্ন অধ্যায় ভিত্তিক আলোচনা চালিয়ে যাচ্ছি। বিশেষত বর্তমান পরিস্থিতিকে সামনে রেখেই আমাদের এই উদ্যোগ। আমরা আমাদের বিদ্যালয়ের তরফ থেকে প্রত্যেকেই এবং দর্শনের শিক্ষক রূপে আমি নিজে তোমাদের যথাসাধ্য যুক্তিবিজ্ঞান সহজ ও সরলভাবে বোঝাবার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো দেখো, যুক্তিবিজ্ঞানের কিছু বিষয় আছে যেগুলো শুধু লেকচার ভিত্তিক নয়, অর্থাৎ শুধুমাত্র বলে গেলে যে সেগুলো বোঝা যাবে এমন নয়। কিছু জিনিস আছে যেগুলো হাতে কলমেও দেখাতে হয়। তো প্র্যাকটিক্যালি সেই বিষয়গুলোকে দেখাতে গেলে আমাদের যে পরিকাঠামো দরকার সেগুলো বিদ্যালয় ছাড়া গৃহের মধ্যে অর্থাৎ নিজ বাড়িতে পাওয়া খুবই দুর্লভ, অর্থাৎ আমরা সেগুলো সবসময় পেয়ে থাকি না। তবুও আজকে যে আমরা বিষয়টা আলোচনা করব সেই বিষয়টাকে আমরা প্র্যাকটিক্যালি অর্থাৎ হাতে কলমে তুলে ধরার চেষ্টা করছি। তো বিগত ক্লাসে অর্থাৎ আমার যে শেষ ভিডিও, তাতে আমি তোমাদের অমাধ্যম অনুমানের যে তিনটি বিভাগ, মূলত তিনটি বিভাগ অর্থাৎ আবর্তন, বিবর্তন, সমবিবর্তন এবং বিরোধানুমান বা বচনের বিরোধিতা, এই যে তিনটে বিভাগ, এই তিনটে বিভাগের আমরা তৃতীয় পাঠ অর্থাৎ বচনের বিরোধিতার আলোচনা সম্পন্ন করেছিলাম। প্রথমে আমরা আবর্তন করি, তারপর আমরা বিবর্তনে আলোচনা করি এবং তারপর আমরা বচনের বিরোধিতা এবং বচনের বিরোধানুমান এই দুটোকে কম্বাইন করে কিছুটা আলোচনা আমরা করেছিলাম। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি শেষে বলেছিলাম যে বচনের বিরোধিতা আর বা বিরোধানুমান যাই বলো না কেন, এই চ্যাপ্টারটা তুলনামূলকভাবে আবর্তন ও বিবর্তন অপেক্ষা কঠিন, যার জন্য আমরা এটাকে পাঠ্যপুস্তকে যে ক্রমে দেওয়া আছে সেই ক্রমকে ভায়োলেট করে অর্থাৎ সেই ক্রমকে দূরে রেখে আমরা প্রথমে আবর্তন, তারপর বিবর্তন এবং শেষে বচনের বিরোধিতার আলোচনায় এসেছি। তো বচনের বিরোধিতা আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম চার প্রকার। যে চার প্রকার বিরোধিতা রয়েছে, সেই চার প্রকার বিরোধিতা হচ্ছে বিপরীত, অধীন বিপরীত, বিরুদ্ধ এবং অসম। সেই চার প্রকার বিরোধিতার সংজ্ঞা দিয়েছিলাম, খুব সহজ উপায় ছিল সংজ্ঞাগুলোর, তার উদাহরণ দিয়েছিলাম এবং সেই বিরোধিতার নিয়ম বা সত্য মূল্য আমরা আলোচনা করেছিলাম। এবং সেই ক্লাসেই আমি বলেছিলাম যে নেক্সট ক্লাস অর্থাৎ আজকের যে ক্লাস, সেই ক্লাসটা তখনই বুঝতে পারবে যদি তুমি সেই নিয়ম এবং সেই বিরোধিতার সংজ্ঞাগুলোকে তুমি ঠিকভাবে মনে রাখো বা তুমি যদি বুঝে নাও। তো আজকের ক্লাসে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ওই চার প্রকার বিরোধিতার আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেয় কোনো একটা বচনের সত্য মূল্য দিয়ে বাকি বচনের সত্য মূল্য নির্ধারণ করতে। অর্থাৎ আমরা যে চারটে বিরোধিতা শিখেছি, চারটে বিরোধিতার নিয়ম রয়েছে। বিপরীত বিরোধিতার নিয়ম, অধীন বিপরীত বিরোধিতার নিয়ম, অসম বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা, প্রত্যেকটা বিরোধিতার আলাদা আলাদা নিয়ম রয়েছে এবং প্রত্যেকটা বিরোধিতা দেখো একটা আরেকটা বচনের মধ্যে কোন বিরোধিতা সেটা ভিন্ন ভিন্ন সংজ্ঞার পরিপ্রেক্ষিতে হচ্ছে। তাহলে এই যে আমাদের চারটে AEIO এই চারটে বচন যে রয়েছে, সেই চারটে বচনের যে বিরোধিতা, সেই বিরোধিতার পরিপ্রেক্ষিতে আমাকে যে কোনো একটা বচন হয়তো দিয়ে দেবে, হয় এ বচন দিল অথবা ই বচন অথবা আই বচন অথবা ও বচন। সেই চারটে বচনের যে কোনো একটা বচন আমার সামনে তুলে ধরবে এবং সেই বচনটাকে ধরে বাকি বচনগুলোর সত্যমূল্য আমাদের নির্ধারণ করতে হতে পারে। অর্থাৎ শূন্যস্থান পূরণ হিসেবে এই প্রশ্নটা আসে, এরকম দিয়ে দেয় যে শূন্যস্থান পূরণ করো, তারপর তোমাকে ধরো দিল যে এ বচন যদি সত্য হয় তাহলে অনুরূপ ই বচনের সত্যমূল্য কী হবে, আই বচনের সত্যমূল্য কী হবে বা ও বচনের সত্যমূল্য কী হবে। তো দেখো এই যে বিষয়টা আমরা আলোচনা করছি, এই বিষয়টা যেভাবে আমি আজ আলোচনা করতে যাচ্ছি এটা শিক্ষার্থীর কাছে কঠিন বলে মনে হয়। এর দুটো দিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখে থাকি যে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন শেখানোর পদ্ধতিতে সহজ পদ্ধতিটাকেই ছেলে মেয়েদের সামনে অর্থাৎ শিক্ষার্থীর সামনে তুলে ধরা হয়। আমরাও সেটা তুলে ধরব, কিন্তু আমার বা আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে লজিক শেখানো।
শুধু নাম্বার পাওয়ানো নয়, অর্থাৎ সংক্ষিপ্ত সহজ সরল যে পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা তখনই যাব যখন আমরা ডিটেলস অর্থাৎ মেন বিষয়টাকে বুঝে নেওয়ার পর আমরা সেই পদ্ধতিতে যাব। তো সেই পদ্ধতিতে যাওয়ার আগে যে পদ্ধতিতে আমি শেখাচ্ছি সেই পদ্ধতিটা একটু কঠিন, কিন্তু সেই পদ্ধতিটা যদি তুমি ঠিকভাবে শেখো তাহলে আমি তোমাদের বলতে পারি যে তোমরা এই চ্যাপ্টার থেকে এমন কোনো সংক্ষিপ্ত প্রশ্ন বা এমন কোনো এমসিকিউ প্রশ্ন নেই যার উত্তর তোমরা দিতে পারবে না। আবার বলছি, এই সমগ্র বচনের বিরোধিতা বা বিরোধানুমান চ্যাপ্টারের যে প্রশ্নই আসুক না কেন, এমসিকিউ বা এসিকিউ, সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে যদি আমি যে পদ্ধতিতে তোমাদের এই যে সত্য মূল্য বের করা বা শূন্যস্থান পূরণ শেখাচ্ছি সেই পদ্ধতিতে যাও। পদ্ধতিটা একটু কঠিন হলেও সেটা তোমাদের সহজভাবেই শিখিয়ে দেবো আমি, মনে রাখতে হবে তোমাদের। তো সেটাকে তুমি যদি শিখে নাও তাহলে আমাদের শুধু শূন্যস্থান পূরণ নয়, শূন্যস্থান পূরণের সাথে সাথে আমাদের টোটাল বিষয়টা অর্থাৎ যে চ্যাপ্টারটা এর আগের ক্লাসে আমরা করেছি তারও পুনরালোচনা হয়ে যাবে, অর্থাৎ আমরা পুরো জিনিসটা রিভিশন, অ্যাট এ গ্ল্যান্স আমরা রিভিশনও করতে পারবো। তো সহজ পদ্ধতিটা কি তুলে ধরা হবে না? অর্থাৎ সহজ পদ্ধতিটা কি আমরা তুলে ধরবো না? আমরা সহজ পদ্ধতিটাও তুলে ধরবো। আমি আজ দুটো বিষয় আলোচনা করব, ওই শূন্যস্থান পূরণের একটা পদ্ধতি যেটা আমি বলছি, আর একটা ছকের সাহায্যে অর্থাৎ সহজ উপায়, যেটা একটা দর্শনের বা যুক্তিবিজ্ঞানের ছাত্র বা ছাত্রী ছাড়াও অন্য যে কোনো স্ট্রিমের অর্থাৎ আর্টস, কমার্স, সায়েন্স বা যে কোনো ব্যক্তিকে আমরা যদি ছকটা দেখিয়ে দিয়ে তার সেই প্রশ্নের উত্তর করতে বলি সেও করে দেবে, কিন্তু সে বিরোধিতার কিছুই জানে না, সে বিরোধিতার কোনো কিছুই জানে না, কিন্তু সেই ছকটা দেখে সে করতে পারবে। তাহলে আমাদের লক্ষ্য শুধু উত্তর করে দেওয়া নয়, পরীক্ষায় আমরা যে উত্তরটা করব সেই উত্তরটা অবশ্যই নাম্বারের জন্য করব এবং সেক্ষেত্রে আমরা ছককেই অনুসরণ করব। কিন্তু তার মানে এই নয় যে শুধু ছককে অনুসরণ করতে গিয়ে মূল বিষয়টাকে আমরা ভুলে যাব। তাহলে মূল বিষয়টাকে মনে রাখতে গেলে প্রথম যে পদ্ধতি বলছি এই পদ্ধতিতে করো, এই পদ্ধতিতে করলে তোমার ছকের কোনো প্রয়োজন হবে না। যদি মনে হয় যে না ছক তবুও দরকার, তবুও তুমি যখন তোমার মানে যেখানে মূল্য নির্ধারক ব্যাপার রয়েছে অর্থাৎ মানের ব্যাপার রয়েছে, নাম্বারের ব্যাপার রয়েছে, সেখানে তোমরা সেই ছকটাকে রাফে ওয়ার্ক করে নিতে পারো। তাহলে আমরা দেখো আজকে যে বিষয়টা আমরা আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা মূলত হাতে কলমে বা একটু খাতা ধরে করতে হবে, যার জন্য আমি একটা খাতার মধ্যে দিয়েই তোমাদের সেই বিষয়টাকে শেখাতে যাচ্ছি। তো তোমরা একটু জিনিসটাকে লক্ষ্য করো যে দেখো আমাদের এই নিচে যে খাতাটা দেওয়া হয়েছে সেই খাতার মধ্যে আমরা কিছু জিনিস রেখেছি, অর্থাৎ আমাদের সেই খাতার মধ্যে আমরা কয়েকটা লেখা রেখেছি, সেই বিষয়টাকে তোমরা একটু ফলো করো। ওকে, দেখো আমরা যে নিচে একটা সাদা পাতার মধ্যে কিছু লিখেছি, লেখা আছে দেখো দ্বাদশ শ্রেণী, অধ্যায় হচ্ছে বচনের বিরোধিতা, অর্থাৎ আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই বচনের বিরোধিতা, অর্থাৎ বচনের বিরোধিতা এই যে বিষয়টা রয়েছে এই বিষয়টা আমাদের ছকের সাহায্যে অর্থাৎ শূন্যস্থান পূরণের সাহায্যে দেখো লেখা আছে শূন্যস্থান পূরণ করো। এবং এই শূন্যস্থান পূরণের ক্ষেত্রে নিচে প্রথমে 1 নম্বরে দেওয়া আছে যে এই বচন সত্য হলে, এই বচন সত্য হলে ই বচন ড্যাশ, আই বচন ড্যাশ এবং ও বচন ড্যাশ। দেখো 3টে বচন দেওয়া হয়েছে, তো এ বচন যদি সত্য হয় তাহলে ই বচনের সত্য মূল্য কী হবে? সত্য হবে না মিথ্যা হবে না কী হবে? আবার দেখো এ বচন যদি সত্য হয় তাহলে আই বচনের সত্য মূল্য কী হবে? সত্য হবে না মিথ্যা হবে না কী হবে? তাহলে এই এ বচনের সত্য মূল্য দেওয়া আছে আর ই, আই এবং ও বচনের সত্য মূল্য আমাকে বের করতে হচ্ছে। তাহলে এ বচন থেকে ই বচন এবং আই বচন এবং ও বচনের সত্য মূল্য আমরা বের করব যে পন্থাতে, যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটা দেখো প্রথমে আমাকে দেখতে হবে যে বচনটা আমাকে দিয়েছে সেই বচনটা কি, অর্থাৎ এই বচন। এই বচনটার পুরো নাম কি? না, এই বচনটার পুরো নাম হচ্ছে সামান্য সদর্থক। তাহলে এই বচনের পুরো নাম হচ্ছে সামান্য সদর্থক। ওকে, তাহলে সামান্য সদর্থক, তাহলে আমরা যদি লিখে দিই যে এই বচন হচ্ছে সামান্য আর এটা হচ্ছে সদর্থক, সামান্য সদর্থক। ই বচন কি? না, ই বচন হচ্ছে সামান্য নঙর্থক। আই বচনটা কি? না, আই বচন হচ্ছে বিশেষ সদর্থক আর ও বচন হচ্ছে বিশেষ নঙর্থক।
তাহলে আমরা এটা লিখলাম, তাহলে এ বচন আমার দেওয়া রয়েছে, দেখো উপরে আমার কি রয়েছে এ বচন, তাহলে এ বচনের পুরো নাম কি সামান্য সদর্থক। তাহলে এ বচন যদি সত্য হয় তাহলে মূল জায়গাটা লক্ষ্য করো, এ বচনের মান কি দেওয়া আছে সত্য। তাহলে এ বচন যদি সত্য হয় তাহলে ই বচনের সত্য মূল্য কি হবে, অর্থাৎ ই বচনটা কি হবে। তাহলে এ বচন সামান্য, ই বচনও সামান্য, এ বচন সদর্থক, ই বচন নঙর্থক। তাহলে এই দুটো বচনের মধ্যে এ আর ই বচনের মধ্যে কোন বিরোধিতা রয়েছে? খুব সহজেই আমরা জানি বিরোধিতা 4 প্রকার: বিপরীত, অধীন বিপরীত, বিরুদ্ধ এবং অসম। তাহলে এই 4টে বিরোধিতার মধ্যে দেখো বিপরীত বিরোধিতা কাদের মধ্যে হয় না, দুটো সামান্য বচন যেখানে গুণের প্রভেদ থাকে। তাহলে এ বচন সামান্য, ই বচন সামান্য, এ সদর্থক, ই নঙর্থক। তাহলে এ আর ই বচনের মধ্যে কোন বিরোধিতা রয়েছে না বিপরীত বিরোধিতা। তাহলে এ বচন আর ই বচনের মধ্যে কোন বিরোধিতা আমরা পেয়ে গেলাম? বিপরীত বিরোধিতা। ওকে, তাহলে এই দুটো বচনের মধ্যে কোন বিরোধিতা রয়েছে? বিপরীত বিরোধিতা। তাহলে প্রথম আমাকে বের করতে হবে যে বচনটা দিয়েছে আর যে বচনের সত্য মূল্য আমি বের করতে যাচ্ছি তাদের মধ্যে বিরোধিতা কি রয়েছে। তাহলে আমরা এই পুরো নামগুলো নিলেই আমরা বিরোধিতা পেয়ে যাব। দেখো এ, ই, আই এবং ও বচনের পুরো নামগুলো রাখলেই আমরা বিরোধিতা পেয়ে যাব। তাহলে আমরা দেখলাম এ বচন সামান্য, ই বচন সামান্য, এ বচন সদর্থক, ও বচন নঙর্থক। তাহলে কি না সামান্য বচন গুণের প্রভেদ কোন বিরোধিতায় হয়? বিপরীত বিরোধিতা। তাহলে এদের মধ্যে এ আর ই এর মধ্যে কোন বিরোধিতা হয়েছে? বিপরীত বিরোধিতা। তাহলে এটা গেল প্রথম। দ্বিতীয়টা কি? দ্বিতীয় পোর্শনে আমাকে কি করতে হবে না দ্বিতীয় পোর্শনে দেখতে হবে বিপরীত বিরোধিতা যখন আমি পেয়ে গেলাম বিপরীত বিরোধিতার নিয়মটা আমাকে মনে করতে হবে। তাহলে বিপরীত বিরোধিতার নিয়ম কি না দুটো বচন একসঙ্গে সত্য হতে পারে না কিন্তু মিথ্যা হতে পারে। আবার বলছি নিয়মটা আমাকে মনে রাখতে হবে। আমি আগের দিন ক্লাসে বলেছিলাম যে পরের ক্লাসের চ্যাপ্টারটা তখনই তুমি বুঝতে পারবে যদি ওই বিরোধিতার সংজ্ঞা এবং তার নিয়মগুলোকে ঠিকভাবে মনে রাখো। তাহলে বিপরীত বিরোধিতা আমি এ আর এর মধ্যে কোন বিরোধিতা? বিপরীত বিরোধিতা নিয়ম কি দুটো বচন একসঙ্গে সত্য হতে পারে না। খেয়াল করো, তাহলে এ বচন যদি সত্য হয় তাহলে ই বচন কখনোই সত্য হতে পারবে না, অবশ্যই কি হবে? মিথ্যা হবে। বোঝা গেল? এ বচন যদি সত্য হয়, ই বচনকে যদি আমরা সত্য করে দিই তাহলে আমার নিয়মে বলেছে দুটো বচন একসঙ্গে সত্য হতে পারে না। তাহলে এ বচন সত্য হলে এই বচন অবশ্যই কি হবে? মিথ্যা হবে। তাহলে আমরা প্রথমটা পেয়ে গেলাম। এরপরে দেখো আবার এর সঙ্গে আমরা আইকে ধরবো। কার সাথে? কার? এর সাথে আয়ের। এ বচন দেখো সামান্য সদর্থক, আই বচন কি না আই বচনের দেখো পুরো নাম লেখা আছে বিশেষ সদর্থক। তাহলে এটা সামান্য, এটা বিশেষ, এটাও সদর্থক, এটাও সদর্থক। তাহলে দুটো বচন কি? সদর্থক। কিন্তু কিসের প্রভেদ হয়েছে? পরিমাণের প্রভেদ, শুধু পরিমাণের প্রভেদ। তাহলে পরিমাণের প্রভেদ কোন বিরোধিতায় হয় মনে করে দেখো। বিপরীত বিরোধিতাতে গুণের প্রভেদ সামান্য বচন, অধীন বিপরীত বিশেষ বচন গুণের প্রভেদ, বিরুদ্ধ বিরোধিতা হচ্ছে গুণ পরিমাণ দুটোরই প্রভেদ, আর অসম বিরোধিতা যেটা শেষ বিরোধিতা সেটাই ছিল কি না পরিমাণের প্রভেদ। তাহলে এ আর আই বচনের মধ্যে কিসের কোন বিরোধিতা রয়েছে? এর মধ্যে অসম বিরোধিতা রয়েছে। এ আর আই বচনের মধ্যে কোন বিরোধিতা? অসম, কারণ দুটোই দেখো সদর্থক আর শুধুমাত্র প্রভেদ হয়েছে এক পরিমাণের। তাহলে পরিমাণের প্রভেদ কোন বিরোধিতায় হয়? অসম বিরোধিতায়। তাহলে এ বচন আর আই বচনের মধ্যে যে বিরোধিতা সেটা হলো অসম বিরোধিতা। ওকে, বিরোধিতা আমি পেয়ে গেলাম। এরপর আমাকে নিয়ম দেখতে হবে। আমরা জানি অসম বিরোধিতার দুটো নিয়ম, অসম বিরোধিতার দুটো নিয়ম, একটা সামান্য বচন ধরে আর একটা বিশেষ বচন ধরে। গত ক্লাস এর আগের ক্লাস তোমরা যদি মনে করো তাহলে সেখানে দেখতে পাবে যে অসম বিরোধিতার সামান্য বচনের নিয়মটা হচ্ছে সামান্য বচন সত্য হলে বিশেষ বচন সত্য হয়, এটা একটা নিয়ম ছিল। আরেকটা নিয়ম কি না দেখো আরেকটা নিয়ম যেটা আমরা ছিল সেটা হচ্ছে বিশেষ বচন যদি মিথ্যা হয়, বিশেষ বচনটা যদি মিথ্যা হয় তাহলে সামান্য বচনও কি হয়? মিথ্যা হয়। তাহলে আমার দুটো নিয়ম, সামান্য ধরে একটা বিশেষ ধরে। তাহলে আমার বচন কোনটা রয়েছে? এ বচন। এ বচনটা কি? সামান্য। তাহলে সামান্য বচন কি দেওয়া আছে? সত্য। তাহলে সামান্য বচন যেহেতু সত্য তাহলে নিয়ম অনুসারে সামান্য বচন সত্য হলে বিশেষ বচনও কি হবে? সত্যই হবে। তাহলে আমরা লিখে দিলাম সত্য। বোঝালো? বোঝাতে পারলাম? আবার বলছি, এ বচন আর আই বচনের মধ্যে কোন বিরোধিতা? অসম বিরোধিতা। অসম বিরোধিতার নিয়ম কি? দুটো বচন দুটো সামান্য বচন যদি সত্য হয় তাহলে বিশেষ বচন সত্য হবে। তাহলে এই বচন সামান্য সত্য হয়েছে তাহলে আই বচন বিশেষ কি হবে? সত্য হবে। পেয়ে গেলাম। এরপর দেখো আমার এ বচনের সঙ্গে ও বচন, এই বিরোধিতা বের করব। এ আর ও। তাহলে দেখো এ আর ও এর বিরোধিতা খুব সহজেই বেরিয়ে যাবে। এ বচনের পুরো নাম কি? সামান্য সদর্থক। ও বচনের পুরো নাম কি? বিশেষ নঙর্থক। তাহলে এটা সামান্য, এটা বিশেষ, এটা সদর্থক, এটা নঙর্থক। তাহলে এ আর ও এদের মধ্যে রয়েছে বিরুদ্ধ বিরোধিতা। এ আর ও সামান্য বিশেষ সদর্থক নঙর্থক, তাহলে বিরুদ্ধ বিরোধিতা, গুণ পরিমাণ দুটোরই প্রভেদ হয়। তাহলে এ আর ও, এ বচন আর ও বচনের মধ্যে কোন বিরোধিতা রয়েছে? বিরুদ্ধ বিরোধিতা। তাহলে বিরুদ্ধ বিরোধিতা
3 নাম্বার যে বিরোধিতা আমরা পেয়েছিলাম, আর এই বিরোধিতার নিয়ম কি, দুটো বচন সত্যও হতে পারে না মিথ্যাও হতে পারে না একসাথে। তাহলে নিয়মটা আরও সহজে আমরা বলেছিলাম, কিন্তু একটা বচন সত্য হলে অন্যটা মিথ্যা হবে, আর একটা মিথ্যা হলে অন্যটা কি হবে, সত্য হবে। এটাই ছিল বিরুদ্ধ বিরোধিতার নিয়ম। একটা সত্য হলে অন্যটা মিথ্যা, আর একটা মিথ্যা হলে অন্যটা সত্য। তাহলে এ বচন যদি সত্য হয় তাহলে ও বচন হবে কি, মিথ্যা। এটাই বেরিয়ে গেল আমাদের প্রথমটা যেটা আমরা পেয়েছিলাম। এ বচন যদি সত্য হয় তাহলে এই বচনের মান হলো মিথ্যা, আই বচন হলো সত্য এবং ও বচন হলো মিথ্যা। দেখো, কোনো যেটা আমরা করছি এই পুরো বিরোধিতার আলোচনা এর মধ্যে হচ্ছে, অর্থাৎ এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমরা সমগ্র বিরোধিতার যে বিষয়টা আমরা গত ক্লাসে করেছিলাম সেই সমস্ত বিরোধিতার বিষয়টা এখানে আমাদের আলোচনায় চলে আসছে। তাহলে এর পরেরটা দেখবো, এই বচন যদি মিথ্যা হয় তাহলে বচন কি, কি বলেছে, মিথ্যা। তাহলে এ বচন যদি মিথ্যা হয় তাহলে প্রথম দিয়েছে কি, ই বচন। তাহলে আমরা আগেই পেয়েছিলাম এ আর ই বচনের মধ্যে কোন বিরোধিতা, বিপরীত বিরোধিতা। এ আর এর মধ্যে কোন বিরোধিতা, না বিপরীত বিরোধিতা। তাহলে এ বচন আর ই বচনের মধ্যে বিপরীত বিরোধিতা, দুটো বচনের মধ্যে বিপরীত বিরোধিতা সম্পর্ক রয়েছে। নিয়ম কি, দুটো বচন একসঙ্গে সত্য হতে পারে না কিন্তু মিথ্যা হতে পারে। ভালো করে খেয়াল করো, বিপরীত বিরোধিতার নিয়ম ছিল দুটো বচন একসঙ্গে সত্য হবে না কিন্তু মিথ্যা হতে পারে। তাহলে এ বচন যদি মিথ্যা হয় তাহলে ই বচন কি হবে, মিথ্যা হতে পারে না, পারে না। আবার বলছি, এ বচন যদি মিথ্যা হয় তাহলে ই বচন কি হতে পারে, মিথ্যা হতে পারে। তাহলে আমি লিখলাম মিথ্যা। ক্লিয়ার? আবার বলছি, এ আর ই বিপরীত বিরোধিতা, নিয়ম কি, দুটো বচন একসঙ্গে সত্য হতে পারে না কিন্তু মিথ্যা হতে পারে। তাহলে দুটো বচন তো একসঙ্গে মিথ্যা হতে পারে, তাহলে এ বচন যদি মিথ্যা, ই বচন মিথ্যা হবে না, হবে না, হবে। ঠিক আছে, হবে। আচ্ছা দেখো তো, সত্য হতে পারে কি, পারে কি, একটু চিন্তা করো, একটু ভেবে দেখো। আবার বলছি, এ বচন যদি মিথ্যা হয়, আমি নিয়ম অনুসারে পেয়েছি দুটো বচন মিথ্যা হতে পারে, মানে এ যদি মিথ্যা, ই মিথ্যা তো হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এ বচন যদি মিথ্যা হয়, ই সত্য হতে পারে নাকি? দেখো, পারে। পারে, কেন পারে না, আমার নিয়মে বলেছে দুটো বচন একসঙ্গে সত্য হতে পারে না। তাহলে আমার এ বচন মিথ্যা আর ই বচন সত্য তো হতেই পারে, দুটো একসঙ্গে তো সত্য হয়নি, একটা সত্য একটা মিথ্যা হয়েছে, তাহলে হতে পারে দুটো মিথ্যাও হতে পারে আর একটা সত্য একটা মিথ্যাও হতে পারে। তাহলে এখানে দেখো, এ বচন যদি মিথ্যা হয় তাহলে ই বচন সত্যও হতে পারছে, মিথ্যাও হতে পারছে, দুটোই হতে পারছে। তাহলে যখন দেখবে এরকম দুটোই হতে পারছে তাহলে সেইখানে লিখে দেবে অনিশ্চিত। কি লিখবো, অনিশ্চিত বা সন্দেহজনক। এখানে অনিশ্চিত লিখতে পারো বা সন্দেহজনকও লিখতে পারো বা আপত্তিকও লিখতে পারো, মানে সত্য মিথ্যা দুই হতে পারে। আবার বলছি, আমরা যখন সত্য শূন্যস্থান পূরণ করব বা সত্য মূল্য বের করব, তখন প্রথমে আমরা যে দুটো বচনের মধ্যে বের করব তাদের মধ্যে বিরোধিতার সম্পর্ক নির্ণয় করব। এখানে এ আর ই এর মধ্যে বিরোধিতার সম্পর্ক হচ্ছে বিপরীত। বিপরীত বিরোধিতা যখন সম্পর্ক পেয়ে গেলাম তখন আমরা নিয়ম ফলো করব। নিয়ম ফলো করতে গিয়ে দেখলাম এই যে দুটো বচন একসঙ্গে কি হতে পারে না, সত্য হতে পারে না। দুটো বচন একসঙ্গে সত্য হতে পারে না কিন্তু কি হতে পারে, মিথ্যা হতে পারে। তাহলে এ বচন যদি সত্য হয়, এ বচন যদি সত্য হয় তাহলে ই বচন সত্য হতে পারে না। এই যে এ বচন যদি সত্য হয় তাহলে এই বচন সত্য হতে পারে না, মিথ্যা, ওপরেরটাই। এখানে দেখো, এ বচন যদি মিথ্যা হয় তাহলে এ বচন যদি মিথ্যা হয়, দুটো বচন একসঙ্গে তো মিথ্যা হতে পারে। এ বচন যদি মিথ্যা হয় তাহলে ই বচন মিথ্যা হতে পারবে, হয়েছে। আবার এ বচন যদি মিথ্যা হয়, ই বচন সত্যও হতে পারবে। যেহেতু সত্য মিথ্যা দুই হচ্ছে, সেখানে আমরা লিখে দেবো কি, অনিশ্চিত। ক্লিয়ার? তাহলে এ বচন মিথ্যা হলে ই বচন হবে অনিশ্চিত। এরপর চলে এসো এ বচন আর আই বচন। তাহলে এ বচন আর আই বচন, দেখো এ আর আই আগেই আমরা দেখেছিলাম, এ আর আই, এই এ আর আয়ের মধ্যে হচ্ছে অসম বিরোধিতা। কেন না, এ সামান্য, আই বিশেষ, এও সদর্থক, আয়ও সদর্থক। তাহলে পরিমাণের প্রভেদ, পরিমাণের প্রভেদ হয় কোন বিরোধিতায়, অসম বিরোধিতায়। অসম বিরোধিতার নিয়ম কি না, সামান্য বচন যদি সত্য হয় তাহলে বিশেষ বচন সত্য হবে, কিন্তু এখানে এ বচন সামান্য সত্য হয়নি, কি হয়েছে, মিথ্যা হয়েছে। আমার নিয়মটা হচ্ছে সামান্য সত্য হলে বিশেষ সত্য, কিন্তু সামান্য মিথ্যা হলে এরকম আমরা বলতে পারি না। আবার বলছি, অসম বিরোধিতার দুটো নিয়ম, সামান্য সত্য, বিশেষ সত্য, আর বিশেষ মিথ্যা হলে সামান্য মিথ্যা। কিন্তু এখানে বলছে এ বচন সামান্য, সেটা সত্য নয়, মিথ্যা। তাহলে মনে রাখবে যে অসম বিরোধিতায় সামান্য বচনের সত্যের জায়গায় যদি মিথ্যা হয় তাহলে তার যে অসম বিরোধী বচন সেটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, তার মানে এটা হবে অনিশ্চিত। আবার বলবো, এ বচন আর আই বচনের মধ্যে কোন বিরোধিতা, অসম বিরোধিতা। অসম বিরোধিতার দুটো নিয়ম, সামান্য ধরে একটা বিশেষ ধরে। সামান্য ধরে নিয়মটা কি না, দুটো একসঙ্গে সামান্য সত্য হলে বিশেষ সত্য, আর বিশেষ ধরে কি নিয়ম না, বিশেষ মিথ্যা হলে সামান্য মিথ্যা। তাহলে আমার এখানে বচনটা কি, এ বচন সত্য না মিথ্যা দিচ্ছে, মিথ্যা। তাহলে সামান্য বচন মিথ্যা, নিয়ম তো তা নেই, সামান্য বচন সত্যের নিয়ম রয়েছে। তাহলে সামান্য যদি মিথ্যা হয় তাহলে আমরা বলতে পারি যে আই বচন অর্থাৎ বিশেষটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, তার মানে হবে অনিশ্চিত।
ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি এ বচনের সঙ্গে ও বচন। তাহলে এ বচন আর ও বচন, তাহলে আমরা দেখেছিলাম এ বচন আর ও বচনের মধ্যে এ সামান্য, ও বিশেষ, এ সদর্থক ও নঙর্থক, তার মানে গুণ পরিমাণ দুটোরই প্রভেদ। আর গুণ পরিমাণ দুটোর প্রভেদ থাকা মানেই হচ্ছে তাদের মধ্যে কোন বিরোধিতা? বিরুদ্ধ বিরোধিতা। আর বিরুদ্ধ বিরোধিতার নিয়ম হচ্ছে একটা সত্য হলে অন্যটা মিথ্যা হবে, আর একটা মিথ্যা হলে অন্যটা সত্য হবে। তাহলে এ বচন যদি মিথ্যা হয় তাহলে ও বচন হয়ে যাবে সত্য। ঠিক আছে, তাহলে দুটো আমরা পেয়ে গেলাম। প্রথম এ বচনকে একবার সত্য ধরে বের করলাম বাকি বচনগুলো, আর এই বচনকে মিথ্যা ধরে একবার বাকি বচনগুলো বের করলাম। এরপরে দেখো আমাদের দেওয়া রয়েছে শূন্যস্থান এখানে ই বচন। তাহলে ই বচনটা আমরা যদি করে নিই তাহলে কিভাবে পাবো? দেখো ই বচন, এই বচনের পুরো নাম সামান্য নঙর্থক। প্রথমে কে আছে? এ বচন। এ বচন হচ্ছে তাহলে ই আর এ, এ আর ই এর মধ্যে যদি বিপরীত হয় তাহলে ই আর এ এর মধ্যেও বিপরীত বিরোধিতা হবে। তাহলে ই বচন আর এ বচন কোন বিরোধিতা? বিপরীত বিরোধিতা। দুটো বচন একসঙ্গে সত্য হতে পারে না। তাহলে ই বচন যদি সত্য হয় এ বচন হবে মিথ্যা। ঠিক আছে, ই বচন যদি সত্য হয় তাহলে এ বচন হবে মিথ্যা, কারণ এদের মধ্যে বিপরীত বিরোধিতা রয়েছে। আবার দেখো ই বচন যদি সত্য হয় তাহলে আই বচন কি হবে? ই বচনের পুরো নাম সামান্য নঙর্থক, আই বচনের পুরো নাম বিশেষ সদর্থক। তাহলে এটা সামান্য, এটা বিশেষ, এটা নঙর্থক, এটা সদর্থক। তার মানে গুণ পরিমাণ দুটোরই প্রভেদ, তার মানে বিরুদ্ধ। আর বিরুদ্ধ হলেই সত্য হলে মিথ্যা, মিথ্যা হলে সত্য। তাহলে এই বচন যদি সত্য হয় তাহলে আই বচন হবে মিথ্যা। ওকে, এরপরে আমরা চলে আসছি ই বচন যদি সত্য হয় তাহলে ও বচনটা কি হবে? ও বচন, তাই তো? ই বচন যদি সত্য হয় তাহলে ও বচন কি হবে? ই বচন যদি সত্য হয় তাহলে ই আর ও এর মধ্যে কোন বিরোধিতা? তাহলে ই সামান্য, ও বিশেষ, ই নঙর্থক, ও নঙর্থক। তাহলে সামান্য বিশেষ, তার মানে কোন বিরোধিতা? অসম বিরোধিতা। অসম বিরোধিতার দুটো নিয়ম, একটা সামান্য ধরে একটা বিশেষ ধরে। ই বচন সামান্য, তাহলে নিয়মটা কি? সামান্য সত্য হলে বিশেষ কি হয়? সত্য হয়। তাহলে ই বচন সামান্য সত্য হয়েছে, তাই বিশেষ ও বচনটাও কি হবে? সত্য হবে। ক্লিয়ার? বোঝা গেল? এরপরে দেখো আমরা যে নিচে ই বচনটা রয়েছে, ই বচনটা না নিয়ে আমরা একটা আই বচন বা ও বচন নিয়ে নিই। ধরো আই বচন, তাহলে আই বচন মিথ্যা হলে, ধরে নিচ্ছি আমরা আই বচন মিথ্যা হলে এ ড্যাশ এ কি হবে? তার মানে ই ড্যাশ ই বচন কি হবে এবং ও বচন কি হবে, এটা আমরা বের করব একই প্রসেসে, একই পন্থাতে। তাহলে আই বচন যদি মিথ্যা হয়, আবার বলছি আই বচন যদি মিথ্যা হয় তাহলে প্রথমেই আমাকে ফলো করতে হবে আই বচন পুরো নাম, এ বচনের পুরো নাম। তাহলে আই বচন হচ্ছে বিশেষ সদর্থক, এ বচন হচ্ছে সামান্য সদর্থক। ঠিক আছে, তাহলে আই বচন বিশেষ, এ বচন সামান্য। আই সদর্থক, এও সদর্থক, তাহলে দুটোই সদর্থক, কিন্তু এদের মধ্যে পরিমাণের প্রভেদ। তাহলে পরিমাণের প্রভেদ মানে অসম বিরোধিতা। তাহলে অসম বিরোধিতা মানেই হচ্ছে, অসম বিরোধিতায় আমরা কি জানি না? দুটো নিয়ম, একটা সত্য ধরে একটা মিথ্যা ধরে। সামান্য সত্য হলে বিশেষ সত্য হবে, আর বিশেষ মিথ্যা হলে সামান্য মিথ্যা হবে। তাহলে এখানে বিশেষ বচনটা দেখো, বিশেষ বচন কি? আই বচন বিশেষ, আই বচন বিশেষ কি হয়েছে? মিথ্যা হয়েছে। তাহলে আমার নিয়মে বলেছে বিশেষ মিথ্যা হলে সামান্য কি হবে? মিথ্যা হবে। তাহলে বিশেষ যেহেতু মিথ্যা, তাই সামান্যকে আমি কি করে দিলাম? মিথ্যা। নিয়মে বলেছে বিশেষ বচন মিথ্যা হলে সামান্য বচনও কি হবে? মিথ্যা হবে। এরপর দেখো আই আর ই, আই বচন বিশেষ, ই বচন সামান্য। আই বচন সদর্থক, ই বচন নঙর্থক। তাহলে বিশেষ সদর্থক, এটা সামান্য নঙর্থক। তাহলে আমি বিরুদ্ধ বিরোধিতা, তাহলে সত্য হলে মিথ্যা, মিথ্যা হলে সত্য। তাহলে এটা আই বচন মিথ্যা হয়েছে, ই বচন হবে কি? সত্য। ওকে, আর শেষে রয়েছে দেখো আই বচন যদি মিথ্যা হয় তাহলে ও বচন কি হবে? তাহলে আই বিশেষ, ও বিশেষ, আই সদর্থক, ও নঙর্থক। তাহলে বিশেষ বচন কিসের প্রভেদ? গুণের প্রভেদ। আই আর ও এর মধ্যে কোন বিরোধিতা? তাহলে আই আর ও এর মধ্যে হচ্ছে বিপরীত, অধীন বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা। এটাও বিশেষ, এটাও বিশেষ, দেখো এটাও বিশেষ। ঠিক আছে, এই যে ও বিশেষ, এও বিশেষ, এও বিশেষ, এটা সহায়তা, এটা নেওয়া। তাহলে বিশেষ বচন গুণের প্রভেদ। তাহলে বিশেষ বচন যদি গুণের প্রভেদ হয় তাহলে আমরা জানি অধীন বিপরীত বিরোধিতা হয়। আর অধীন বিপরীত বিরোধিতার নিয়ম হচ্ছে দুটো বচন একসঙ্গে মিথ্যা হতে পারে না, সত্য হতে পারে। দুটো বচন একসঙ্গে কি হতে পারে না? মিথ্যা হতে পারে না। তাহলে আই বচন যদি মিথ্যা হয় তাহলে ও বচন মিথ্যা হবে না, অবশ্যই কি হবে? সত্য হবে। ঠিক আছে, আই বচন মিথ্যা হলে ও বচন হবে সত্য। ওকে, বোঝা গেল? একটু জিনিসটা তোমরা ভালো করে দেখে নাও, একটু তোমরা ভালো করে বুঝে নাও জিনিসটাকে। তাহলে দেখো যেটা আমরা বলছিলাম যে এই যে শূন্যস্থান পূরণ, অর্থাৎ শূন্যস্থান পূরণের মধ্যে দিয়ে আমরা যে পদ্ধতিতে এই শূন্যস্থান পূরণ করলাম, এই পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি। এবং এই পদ্ধতি দিয়ে যদি তুমি করতে পারো তার মানে তুমি বিরোধিতার সমস্ত জিনিসগুলো তোমার মাথায় রয়েছে, অর্থাৎ তুমি সব কিছু জানো।
তার মানে দেখো, যখন তুমি বলছো আই বচনের সঙ্গে এ বচনের, এই যে আই আর এ বচনের মধ্যে কী বিরোধিতা না অসম বিরোধিতা, অর্থাৎ কোন বচনের মধ্যে কী বিরোধিতা সেটার আলোচনা হচ্ছে, তার নিয়ম কি সেটাও হচ্ছে, সংজ্ঞাটাও হচ্ছে। তাহলে এই প্রসেসটা আমার মনে হয় যদি তোমরা একটু ভালো করে নিয়মটা আর ওই সংজ্ঞাগুলো মুখস্থ করে করো তাহলে খুব তাড়াতাড়ি তোমরা শিখে যাবে। তাহলে এছাড়াও একটা পদ্ধতি রয়েছে, যেটা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে এই দুটো পদ্ধতি আমরা এখানে আলোচনা করে দেবো। সেই পদ্ধতিটা কি না, দেখো এই ছাড়াও যে পদ্ধতিটা রয়েছে এখানে রয়েছে যে ছকের সাহায্যে সত্যমূল্য নির্ণয়ের পদ্ধতি, অর্থাৎ একটা ছক, একটা সহজ উপায়, সেই উপায় আমরা সত্যমূল্য নির্ণয় করতে পারবো। তাহলে কিভাবে করব, দেখো আমি ছকটা এখানে তোমাদের আঁকছি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। দেখো একটা স্কোয়ারের মতন আমরা, অর্থাৎ একটা আয়তক্ষেত্রের মতন আঁকবো। এরকম একটা, কোনো রকম পেন্সিল বা স্কেলের দরকার নেই, হাতে করেই করে নেবে। তাহলে এখানে আমরা 4টে ঘর করে নিই, 1টা 2টো 5টা করব, 3টে 4টে 5টা কেন বললাম না, আমরা একটা ওপরে বচনের ঘর করব, আর এদিকে আমরা করব 4টে, 1টা 2টো 3টে 4টে। দেখো 1 2 3 4, এদিকে কিন্তু 1 2 3 4 5, আসলে 4টে 4টেই হয়। তাহলে আমরা যদি এই এ ই আই ও এই ঘরটাকে বাদ দিয়ে দিই, তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে, আর 1টা 2টো 3টে 4টে। তাহলে যাই হোক না কেন আমরা যদি এটাকে ঘরের মধ্যে রাখি তাহলে 5টা ঘর, আর যদি আমরা ঘর ছক না করে উপরে রাখতাম তাহলেও হতো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা একটা ছক করলাম, ছকটা কিভাবে করলাম ভালো করে খেয়াল রাখো। এই যে সত্যমূল্য বের করার যে সহজ উপায়, সেই সহজ উপায় এটা, অর্থাৎ এটা হচ্ছে ম্যাক্সিমাম ছেলে মেয়েদের ক্ষেত্রে আমরা দেখেছি শিক্ষার্থীরা এই বিষয়টাকে শেখার পর ওপরের বিষয়টা যেটা আমি শেখালাম সেটাকে তারা একটু ইগনোর করে, কিন্তু ইগনোর করলে হবে না। তুমি এটাকে যখনই মাথায় নিয়ে নেবে, ওটাকে যখন ছেড়ে দেবে, তখন তুমি বিরোধিতা জিনিসটা আস্তে আস্তে ভুলে যাবে, কারণ এখানে তো ছকে তুমি পেয়ে যাবে, কিন্তু এখানে তোমার বিরোধিতার জিনিসটা থাকবে। তাহলে ছকটা কীভাবে, তাহলে 4টে বচনে আমরা ঘর করে নিচ্ছি। এটা এ বচনের ঘর, এই ওপর নিচে যেটা রয়েছে অর্থাৎ কোলামে যেটা রয়েছে এটা হচ্ছে এ বচন, এটা ই বচন, এটা আই এবং এটা ও। তাহলে এগুলোকে ওপর নিচেটাকে বলা হয় কোলাম বা স্তম্ভ, আর এই দিকেরটাকে বলা হয় কি না রো বা সারি। তাহলে এই যে ছকটা রয়েছে, ছকটা তৈরি হয় কিভাবে না, দেখো এ বচনের এই ঘর থেকে বড় হাতের টি লিখে লিখে কোনাকোনি আমি নিচে পর্যন্ত আসব। কি লিখলাম, বাম দিক থেকে বড় হাতের টি কোনাকোনিভাবে লিখলাম, আর ডান দিক থেকে বড় হাতের এফ কোনাকোনি নিচের দিকে নেমে চলে আসলাম। খুব ইম্পর্টেন্ট জিনিস, ছক একটু গন্ডগোল করলেই পুরোটাই ভুল হয়ে যাবে। অতএব ভালো করে মনে রাখবে যে বড় হাতের টি বাম দিক থেকে ডান দিকে নামছে, আর বড় হাতের এফ ডান দিক থেকে বাম দিকে নামছে। তাহলে দেখো প্রত্যেকটা রোয়ে, অর্থাৎ যে রোগুলো 1টা 2টো 3টে 4টে মানে সারি, প্রত্যেকটা সারিতে 2টো করে ঘর খালি রয়েছে, 2টো করে, এখানেও 2টো, এখানেও 2টো, এখানেও 2টো, এখানেও 2টো, এই 2টো করে ঘর যে খালি রয়েছে সেই 2টো ঘরে কি লিখবো না, প্রথম 2টো ঘরে মানে প্রথম 2টো রোয়ে প্রথম 2টো সারিতে আমরা ছোট হাতের এফ ছোট হাতের টি লিখবো, মানে এই একটা ছোট হাতের এফ লিখলাম আর ছোট হাতের টি লিখলাম। পরের সারিটাতেও ঠিক একই, ছোট হাতের এফ লিখবো, ছোট হাতের টি লিখবো। কেন লিখবো এই বিষয়টা আমরা পরে বলছি। তাহলে বাম দিক থেকে বড় হাতের টি, ডান দিক থেকে বড় হাতের এফ লেখার পর প্রত্যেকটা সারিতে 2টো করে ঘর, সেই 2টো ঘরে ঘরে এফ টি, ছোট হাতের এফ ছোট হাতের টি, টি এফ নয় কিন্তু, প্রথমে এফ তারপর টি। আবার দেখো দ্বিতীয় সারিতেও এফ টি, পরেরটাতে আমরা ইউ ইউ, এখানেও ইউ এখানেও ইউ, ডিও লিখতে পারতে তোমরা, ইউ বা ডি দুটোই লেখা যায়, মানে তুমি এখানে ডিও লিখতে পারো। ওকে, এখানে যদি ডি লেখো তাহলেও হবে ইউ বা ডি, ইউ ফর আনসার্টেন আর ডি ফর ডাউটফুল। এই দেখো ওপরে যে যে আমরা এখনই করছিলাম, ওপরে যেটা করছিলাম ওপরে কী ছিল দেখো, অনিশ্চিত লিখছিলাম না, অনিশ্চিত, অনিশ্চিত মানে আনসার্টেন, আর আমি যদি সন্দেহজনক লিখতাম তাহলে আমি বলতাম ডাউটফুল। ওকে, তাহলে আমরা ইউ বা ডি যাই হোক লিখতে পারি। তাহলে এখানে তোমরা প্রশ্ন করবে স্যার ছোটো হাতের না বড় হাতের, এখানে ছোটো হাতের আর বড় হাতের কোনো ফ্যাক্টর নেই, যা হাতের যে কোনো বড় হাতের ছোটো হাতের যাই লেখো না কেন তাতেই চলবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের এই যে ছকটা, এই ছকটায় এ বছর, এটা হচ্ছে ছকটা কিন্তু অ্যাকচুয়াল ছকটা এটা, এই ছকটা, এটা এ বচনের ঘর, এটা ই বচনের, এটা আয়, এটা ও। তো ছোটো হাতের বড় হাতের কেন নিলাম না, আমরা ছোটো হাতের বড় হাতের নিলাম নিজেদের সুবিধার জন্য। দেখো প্রত্যেকটা সারিতে একটা করে ছোটো হাতের টি আছে, একটা করে বড় হাতের টি রয়েছে, দেখো টি টি, দুটোই যদি বড় হাতের টি হয় তাহলে অসুবিধা হয়ে যাবে। কী অসুবিধা হবে আমি এখনই দেখাবো। আবার দেখো পরের সারিটাতেও বড় হাতের একটা এফ, ছোটো হাতের একটা এফ আছে না, তাহলে এই যে এটা, তাহলে তুমি বলবে স্যার ডি তো দুটোই বড় হাতের হয়ে গেল। তাহলে আমি একটু আগে বলছিলাম ডি কিসের জন্য, অনিশ্চিত বা আনসার্টেন, আর টি এফটা হচ্ছে ট্রু ফলস, সত্য মিথ্যা।
তাহলে এই যে ওপরের প্রশ্নটা ভালো করে খেয়াল করে দেখো, ওপরে যে প্রশ্নটা দিয়েছিল কি দিয়েছিল, এ বচন সত্য হলে বা এ বচন মিথ্যা হলে, ই বচন সত্য হলে বা ই বচন মিথ্যা হলে, আই বচন সত্য হলে বা ধরো আই বচন যদি মিথ্যা হতো, তাহলে আমাদের যখনই প্রশ্ন দেবে হয় আমাদের সত্য দেবে না হয় মিথ্যা বলে দেবে, কখনোই এই অনিশ্চিত বলে দেবে না, কখনোই আমাদের যে অনিশ্চিত বলে দেবে না যে এ বচন অনিশ্চিত হলে। যার জন্য আমরা যখন এই অনিশ্চিতের ক্ষেত্রে বড় হাতের হোক ছোট হাতের হোক কোনো ফ্যাক্টর নাই, তাহলে বাকি এই সত্য মিথ্যার ক্ষেত্রে বড় হাতের ছোট হাতের ফ্যাক্টরটা কেন না, বলছে যখন তোমাকে বলবে পরীক্ষার সময় যে এ বচন যদি সত্য হয় তাহলে বড় হাতের টি দেখবে, এ বচনের ঘরে বড় হাতের টি, এটাই এ বচনের ঘর দেখো, ওকে। যদি তোমাকে বলে ই বচন যদি সত্য হয়, ভালো করে লক্ষ্য করো, এ বচন যদি সত্য হয়, যদি বলে ই বচন সত্য হয় তাহলে ই বচনের ঘরে বড় হাতের টি, তাহলে যে যখন তোমাকে বলবে সত্য যদি বলে তাহলে বড় হাতের টি দেখবে, মিথ্যা বললে বড় হাতের এফ দেখবে। যেমন যদি তোমাকে বলে ই বচন মিথ্যা হয়, ভালো করে দেখো, ই বচন যদি বলে মিথ্যা হয়, দেখো ই বচনের ঘরে ওপরে বড় হাতের ছোট হাতের এফ রয়েছে আর একটু নিচেতে 3 নম্বরেতে বড় হাতের এফ রয়েছে, তাহলে তুমি কোনটা ধরবে? কনফিউজ, দুটোই যদি বড় হাতের হয়ে যায় কনফিউজ হয়ে যাবে। যার জন্য এখানে বলছে যেটা তোমাকে বলবে সত্য বললে বড় হাতের টি ধরবে, মিথ্যা বললে বড় হাতের এফ। যদি আমাকে ই বচন মিথ্যা বলে তাহলে আমি কোনটা ধরবো? এটা, তাই তো? আমাকে যদি বলে মিথ্যা তাহলে আমি বড় হাতের এফ ধরবো, যদি বলতো সত্য তাহলে আমি বড় হাতের টিটা ধরতাম। অর্থাৎ এই যে এফ বললে বড় হাতের এফ মিথ্যা বললে, আর টি বললে দেখো বড় হাতের টি, ওকে। এটা হচ্ছে নিয়মটা। তাহলে আমরা আবার আমি বলে দিই, ছকটা তৈরি করবো যখন আমরা চারটে ঘর করবো, এদিকে চারটে এদিকে চারটে, প্রথমটাতে এ, তারপরে ই, তারপরে আই, তারপরে ও। এ আই ই ও করলেও হবে না কিন্তু, এ ই আই ও। তারপরে কি করব না, বাঁ দিকের কোণ থেকে বড় হাতের টি লিখে যাব, ডান দিকের কোণ থেকে বড় হাতের এফ লিখে আসবো। তারপরে দুটো করে ঘর ফাঁকা হবে, প্রথম দুটো সারিতে এফ টি লিখবো, এফ টি ছোটো হাতের এফ টি, আবার দেখো এফ টি, তারপরে দুটো সারিতে বড় হাতের ডি বা বড় হাতের ইউ, যা খুশি আমি লিখতে পারি। এটা গেল ছকটা তৈরি হলো। এই ছকটা কাজ করবে কি করে, কাজ করবে দেখো কিভাবে, এরপর দেখো কাজটা করবে কিভাবে। দেখো আমাকে এখানে প্রশ্ন দিয়েছিল, আমি ওপরে যেটা আমরা করছিলাম, আমাকে প্রশ্ন দিয়েছিল যে এ বচন সত্য হলে ই বচনে ড্যাশ, ই বচন কী হবে। আমি তো এ বচন আর ই বচনের মধ্যে কোন বিরোধিতা, তাদের নিয়ম কি, এত কিছু করেছিলাম। এখানে অত কিছু লাগছে না। এখানে কি লাগছে না, এখানে দেখো শুধু লাগছে কি না, এ বচন যদি সত্য হয় তাহলে এ বচনের ঘর এটা, এ বচন সত্য মানে এটা ধরবো, তাই না, বড় হাতের টি ধরবো। তাহলে এ বচন যদি সত্য হয় তাহলে ই বচন দেখো পাশেই দেখো ই বচনের ঘরে কি আছে, এফ। তাহলে আমাদের দেখো ওপরেও আমাদের উত্তর হয়েছে এ বচন যদি সত্য হয় তাহলে এই বচন কি হয়, মিথ্যা হয়। আবার দেখো বললো এ বচন যদি সত্য হয় তাহলে আই বচন কি হয় না, পাশেই দেখো সোজাসুজি আই বচন কি আছে, টি আছে তো, আই বচন টি, তার মানে আই বচনটা কি সত্য। দেখো এখানেও আমাদের আই বচন কি আছে, সত্য আছে। আবার দেখো এ বচন যদি সত্য হয়, এ বচন যদি এখানে দেখো যদি বলে এ বচন যদি সত্য হয়, এই যে এ বচন সত্য হলে ও বচন কী হবে, ও বচন মিথ্যা। দেখো এখানেও আমরা তাই পেয়েছি, এ বচন যদি সত্য হয় তাহলে ও বচনটা দেখো মিথ্যা। ঠিক একইভাবে এ বচন যখন মিথ্যা বলছে, দেখো এ বচন মিথ্যা হলে তাহলে আমি ছকে কী করে খুঁজবো না, আমি ছকে এ বচনের ঘরে বড় হাতের এফ খুঁজবো। দেখো এখানে পেয়েছি বড় হাতের এফ। তাহলে এ বচন যদি মিথ্যা হয় তাহলে এ বচন যদি মিথ্যা হয় ই বচন কী হবে, অনিশ্চিত, তাই না। দেখো এখানে ই বচন কী আছে, এ বচন যদি মিথ্যা হয় তাহলে ই বচন অনিশ্চিত, আই বচন অনিশ্চিত, ও বচন সত্য। দেখো এখানেও রয়েছে এ বচন যদি মিথ্যা হয় ই বচন অনিশ্চিত, আই বচন অনিশ্চিত, আর ও বচন হচ্ছে সত্য। ঠিক আছে। আবার দেখো শেষের যেটা আমরা পেয়েছিলাম, শেষেরটা কি বলা হয়েছিল, আই বচন যদি মিথ্যা হয় তাহলে আই বচনের ঘরে মিথ্যা খোঁজো। আই বচন এটা বড় হাতের এফ আছে এটা, তাহলে আই বচন যদি মিথ্যা হয় তাহলে এ বচন কী হবে, সোজাসুজি চলে এসো কি, আই বচন যদি মিথ্যা হয় তাহলে এ বচন কী হলো, মিথ্যা। দেখো ওপরে লেখা আছে মিথ্যা, ঠিক আছে। আই বচন যদি মিথ্যা, ই বচন কী হবে, দেখো পাশেই রয়েছে ই বচন সত্য। আই বচন যদি মিথ্যা হয় তাহলে ও বচন কী হবে, সত্য। দেখো ও বচন পাশে কী রয়েছে, সত্য লেখা রয়েছে। তাহলে আমরা এই ছকটার সাহায্যে আমরা সহজেই সত্য মূল্য বের করে নিতে পারি। এই যে ছকটা আমরা করেছি, এই ছকটাকে আমরা সত্যমূল্য এই ছকটার সাহায্যে সহজেই বের করে নিতে পারি। কিন্তু ওই যে বললাম তোমরা এই ছকের সাহায্যে সত্যমূল্য বের করবে, শিখবে অবশ্যই, কিন্তু তোমাদেরকে ওই যে ওপরে যে শূন্যস্থান পূরণের যে নিয়মটা, যে প্রসেসটা তোমাদের দেওয়া হয়েছে, সেই প্রসেসটাকে যদি তোমরা কন্টিনিউ করো, সেই প্রসেসটা যদি তোমরা ঠিকভাবে চালিয়ে যাও, তাহলে তোমরা সহজেই বিরোধিতা এবং বিরোধিতার নিয়ম, বিরোধিতার সংজ্ঞা কাদের মধ্যে হয় সব কিছু মনে রাখতে পারবে। কিন্তু এই ছকটা যদি শুধু মনে রাখো তাহলে কিন্তু ওগুলো ভুলে যাবে। আমি আবার বলছি এই ছকটা আমাদের প্রয়োজন কোথায়, পরীক্ষার সময়।
আমরা পরীক্ষার সময় এটি দিয়ে করবো, কেননা পরীক্ষার সময় একটা সময়ের ব্যাপার রয়েছে, অত কিছু মনে করার ব্যাপার, অনেক সময় লাগবে। দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষা একটা নাম্বারের ব্যাপার রয়েছে, যদি কিছু ভুল হয়ে যায়, যার জন্য পরীক্ষার সময় আমরা এই রাফে ছক করে নেবো, নিয়ে উত্তর বের করে নেবো। কিন্তু এমনি সময় যখন তোমরা প্র্যাকটিস করবে, তখন তোমরা সব অবশ্যই ওই যেভাবে আমি তোমাদের বললাম, এই যে শূন্যস্থান পূরণ প্রথমে, এইভাবেই তোমরা করবে। ওকে, তাহলে দেখো আমাদের যে বিষয়টা, আমরা যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করছি, এই বিষয়টাকে আমাদের বিরোধিতার এই যে বিষয়টা, এই বিষয়টা একটু কঠিন। আমি আবার বলছি, এই বিষয়টা একটু কঠিন হয়। কেন কঠিন হয় না, বিষয়টা এই কারণেই কঠিন হয়, কারণ এই বিষয়টা অনেক কিছু রিলেটেড হয়। এরপরে আবার দেখাবো আমরা আর একটু কঠিন বিষয় আছে, যেটা এই মুহূর্তে আমি তোমাদের জাস্ট শুনিয়ে রাখি, যে এরপরে আমরা যেমন এখানে আমরা বচন ধরে, ওখানে আমরা বচন ধরে সত্যমূল্য বের করা, আবর্তন এবং বিবর্তনের যুগ্ম প্রয়োগ করে, অর্থাৎ আবর্তন এবং বিবর্তনকে কাজে লাগিয়ে সত্যমূল্য বের করা কিভাবে যায়, সেটাও আমরা পরের ক্লাসে দেখব। এই যে ক্লাসটা, এই ক্লাসটার ক্ষেত্রে আমি তোমাদের আবার বলছি, এই ক্লাসটার ক্ষেত্রে তোমাদের সহজ উপায় ছক। আমিও বলছি ছক কখন করবে, পরীক্ষায় করবে, অবশ্যই নাম্বার পাওয়ার ব্যাপার থাকে এবং সঠিক হওয়ার ব্যাপার থাকে। কিন্তু যখন তোমরা এমনি সময় প্র্যাকটিস করবে, তাহলে তোমরা খুব সহজেই ওই ছকটা ছেড়ে, অর্থাৎ নিয়মগুলো ধরে ধরে করবে। তাহলে তোমাদের নিয়মের সাথে সাথে বচনগুলো সত্য মিথ্যা কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, এগুলো তোমাদের মনে থাকবে। এবং ওগুলো মনে থাকলে তোমরা সহজভাবে, অর্থাৎ খুব ইজিভাবে বিরোধিতার জিনিসটাকে তোমাদের কাছে সহজে যাবে, কঠিন বলে আর জিনিসটা থাকবে না। আবার তোমাদের যে মানে তোমাদের যে শেখার ধারা, অর্থাৎ তোমরা যে প্রসেসে শিখতে চাও, সেই প্রসেসটা দুটোই আমি তুলে ধরেছি তোমাদের কাছে। তোমাদের বচনের বিরোধিতার ক্ষেত্রে যেটা প্রশ্ন আসে, এমসিকিউ প্রশ্ন এবং এসএকিউ প্রশ্ন আসবে, এবং সেক্ষেত্রে তোমাদের সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ অবশ্যই থাকবে। আবার তার সঙ্গে সঙ্গে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যে দুটো বচনের মধ্যে একই উদ্দেশ্য বিধেয়যুক্ত দুটি সামান্য বচনের মধ্যে যদি গুণের প্রভেদ থাকে, তাহলে কোন বিরোধিতা হতে পারে, বা এইগুলো থাকবে। তা ছক যদি তুমি জানো, শূন্যস্থান পূরণ তো করে দিতে পারবে, কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নগুলো করতে পারবে না। অতএব যদি সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান পূরণ এবং টোটাল চ্যাপ্টারটার উপর তোমার দক্ষতা বাড়াতে চাও, তাহলে নিয়ম মুখস্থ করো, উদাহরণ মুখস্থ করো, সত্যমূল্য নিয়ম মুখস্থ করো এবং ওইভাবে অ্যাপ্লাই করো, তাহলেই দেখো জিনিসটা খুব সুন্দরভাবে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এতটা পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমরা বিরোধিতা নিয়েই থাকবো। বিরোধিতার মধ্যে আরও বেশ কিছু বিষয় রয়েছে, যেগুলো তোমাদের এখন আলোচনা বাকি রয়েছে। তো নেক্সট ক্লাসটা আশা করছি বিরোধিতা চ্যাপ্টারটা আমি শেষ করতে পারবো। আর বিরোধিতা চ্যাপ্টার শেষ করার পরে আমাদের লজিকের আরও একটা কঠিন ধাপের দিকে এগিয়ে যাব, সেটা হচ্ছে নিরপেক্ষ ন্যায়, অর্থাৎ মাধ্যম যুক্তি। তো যত আমরা আস্তে আস্তে, দেখো আমি আগের দিন, প্রথম দিন থেকে তোমাদের একটা জিনিস আমি বলেছি, যে আমি চেষ্টা করি ছেলে মেয়েদের যাতে তারা হালকাভাবে আস্তে আস্তে এগোতে পারে, অর্থাৎ যে কোনো জিনিসটাকে সহজ পদ্ধতির মধ্যে দিয়ে। যার জন্য আমি তোমাদের সিলেবাসে যেভাবে পাঠ্যক্রমে রয়েছে তার একটু ওলট পালট করে, অর্থাৎ প্রথম চ্যাপ্টার দেখো যুক্তি, আকার, যুক্তির বৈধতা, এগুলো আমি না পড়িয়ে বচনে চলে এসেছি, কারণ তুমি বচন বোঝো, আমি তখন তোমাকে যখন দরকার হবে আমি ঠিক শিখিয়ে দেবো। আবার দেখো তোমাদের পাঠ্যক্রমে যেটা আবর্তন বিবর্তনের পূর্বে বচনে বিরোধিতা রয়েছে, আমি কিন্তু প্রথমে আবর্তন বিবর্তন শিখিয়ে দিয়ে পরে আমি বচনে বিরোধিতায় আসছি। তো আবর্তন বিবর্তনটা তোমরা যেটা শিখেছো, এটা দুটো চ্যাপ্টারই কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ফাইনাল ইয়ারে ওখান থেকে 8 নম্বরের প্রশ্ন আসে, ওই দুটোকেই আমরা নেক্সট এই যে বিরোধিতা, এই বিরোধিতাতেও আমরা কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো দেখো, এর পরের ক্লাসে আমি বলেছি না, যুগ্ম প্রয়োগ, অর্থাৎ আবর্তন এবং বিবর্তনের যুগ্ম প্রয়োগ করে বচনের সত্যমূল্য বের করতে হয় কিভাবে, সেটা আমরা শিখব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো। আর বর্তমান পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়াচ্ছে, বিভিন্ন রকম যে পরিযায়ী শ্রমিকরা ফিরেছে, তাদের ফলে বিভিন্ন গ্রামগঞ্জে এই পরিস্থিতি আরও জটিল হচ্ছে, শোনা যাচ্ছে, যেটা শুনতে পাচ্ছি আমরা। তাতে তোমরা খুব সাবধানে থেকো, বাড়ির মধ্যে থেকো, খুব প্রয়োজন না থাকলে তোমরা বাইরে যেও না। আর একটা আমি তোমাদের কথা বলি, যে তোমাদের এই যে আমি যেগুলো করাচ্ছি, এইগুলো করলে শুধু পড়লেই হবে না, এগুলোকে তোমাদের এক্সারসাইজ, অর্থাৎ এর প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করতে গেলে তোমাদের কিছু বই, অর্থাৎ বই তোমাদের কিনতে হবে। তো আমাদের কাছে বিভিন্ন পাবলিশার্সরা আসে, আমাদেরকে স্পেসিমেন কপি দিয়ে যায় বইয়ের জন্য। তো আমরা তোমাদের কাছে এটুকু আবেদন রাখবো, তোমরা লজিকের, অর্থাৎ যুক্তিবিজ্ঞানের বই বাজার থেকে, যেটা চলতি বই, যে কোনো বই তোমরা কেনো, সেটা মণ্ডল সরকারের বই হতে পারে, NM ঠাকুরের বই হতে পারে, আবার দেখো নবকুমার নন্দীর বই হতে পারে,
প্রমোদ বন্ধু সেনগুপ্ত, জগদীশ্বর সান্যাল, বা তোমার এখনও বেশ কিছু নতুন নতুন রাইটার আছে, হরিপদ রথ, হ্যাঁ, এই যে রাইটাররা রয়েছে, যে কোনো রাইটারের বই তুমি নাও, নিয়ে সেখান থেকে তোমরা এক্সারসাইজটাকে করো। কারণ লজিক সেখান থেকে যদি শিখতে চাও তাহলে প্যাটার্নটা আলাদা হয়ে যাবে, শেখানোর পদ্ধতি আলাদা হয়ে গেলে আবার গণ্ডগোল হবে। তো তোমরা সেই যে কোনো বই একটা কিনে নিলে তোমাদের জন্য সুবিধা। যাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় তারা পুরোনো বই জোগাড় করে নাও, তারা পুরোনো বই জোগাড় করে নিয়ে সেখান থেকে করো, যে কোনো পুরোনো বই চলবে, পুরোনো আজ থেকে 10 বছর পুরোনো হলেও কোনো অসুবিধা নেই, কারণ তুমি লজিক শিখবে। লজিক শেখাটা তোমার ওই বইয়ের এক্সারসাইজের ওপর হবে। আর আলটিমেটলি আমি যখন তোমাদের এই চ্যাপ্টারগুলো শেষ করছি তার সাথে সাথে দেখবে আমি একবার কিছু এক্সারসাইজ দিয়েছিলাম, এই আবার রিসেন্ট ভাবছি কিছু এক্সারসাইজ আমি তোমাদের আপলোড করে দেবো চ্যানেলের মধ্যে দিয়ে, বা এই ভিডিওর মধ্যে দিয়ে কিছু এক্সারসাইজ তোমাদের আমি দিয়ে দেবো আমার কাছে যে বইগুলো রয়েছে। তো তোমাদের এক্সারসাইজের জন্য বইটা দরকার, তোমরা এক্সারসাইজের জন্য বইটা যদি পারো তোমরা কিনে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, ততদিন পর্যন্ত তোমরা এইগুলো ভালো করে প্র্যাকটিস করো, অন্যান্য বিষয়গুলোকে পড়ো তার সাথে সাথে। আর লজিক খুব স্কোরিং সাবজেক্ট, অতএব লজিকটা একটু বেশি করে মনোযোগ দিয়ে এই মুহূর্তে করো। প্রথম দিকে যদি তুমি একটু ভালো করে এর মধ্যে সময় দাও তাহলে পরে দেখবে এই জিনিসটা আপডেটেড হয়ে যাবে, অর্থাৎ পেছন থেকে আপডেট পর্যন্ত তুমি যদি ঠিক ঠিক মনে রাখতে পারো আগের বিষয়গুলো তোমার কাছে খুবই সহজ হবে। ওকে, বাই।